হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাক্সেস সায়েন্স। ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান নিয়ে আবারও হাজির হয়েছি। আজকের আলোচনা চ্যাপ্টার নাম্বার 4, পদার্থ পরমাণুর গঠন, পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহে এর ফার্স্ট পার্ট পরমাণুর গঠন। সাতটা পাবলিকেশন থেকে এর অনুশীলনীটা আজকে আলোচনা করার চেষ্টা করব। পেজ নাম্বার 86। 1 নম্বর প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, যেটাকে এমসিকিউ বলে। নিউটন আবিষ্কার করেন থমসন, রাদারফোর্ড, স্যাডউইক, গোল্ডস্টাইন। নিউটন আবিষ্কার করে স্যাডউইক, অপশন নাম্বার সি। 2 নম্বর, পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, না প্রোটন ও নিউট্রন? না, পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন দুটোই। 3 নম্বর, ক্লোরিন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা 1টা, 7টা, 8টা, 2টি। ক্লোরিনের মধ্যে ইলেকট্রন থাকে 17টা। 17টার ইলেকট্রন কনফিগারেশন করলে দাঁড়ায় 2, 8, 10 হলো আর 7, তাহলে অপশান নাম্বার বি কারেক্ট। নিউট্রনবিহীন একটি পরমাণু হলো প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রাইটিয়াম, ইহলিয়াম। না, এটা প্রোটিয়াম, যেটাকে বলা হয় সাধারণ হাইড্রোজেন 1, এর মধ্যে কোনো নিউট্রন নেই, একটাই ইলেকট্রন আছে, একটাই প্রোটন আছে। X612 এর আইসোটোপ হলো X712, X512, X613, X814। আইসোটোপ মানে যাদের পাগুলো সমান, পা মানে অর্থাৎ তলায়, যেটা তোমরা যেমন পরীক্ষার খাতায় পা লিখো না, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক, প্রোটন সংখ্যা সমান। তাহলে এটারও 6 আছে, এর মধ্যে এটাই 6 আছে, তাই অপশান সিটা কারেক্ট, আইসোটোপ। 6, নিচের কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো? হিলিয়ামে কটা ইলেকট্রন থাকে? না, হিলিয়ামে 2টো ইলেকট্রন থাকে। হিলিয়াম পরমাণুতে 2টো প্রোটন থাকে, অর্থাৎ 2টো ইলেকট্রন 2টো হচ্ছে প্রথম কক্ষেই 2টো ইলেকট্রন থাকবে। এর পরেই আছে লিথিয়াম পরমাণু, যার একটা পরমাণুতে ইলেকট্রন 3টে থাকে, তাহলে এর কনফিগারেশন 2, 1। কিন্তু যখন লিথিয়াম প্লাস হয়ে যাবে, অর্থাৎ এর থেকে একটা ইলেকট্রন কমে যাবে, তখন ইলেকট্রন 3টের জায়গায় 2টো এসে দাঁড়াবে, তাহলে এটারও 2টো ইলেকট্রন দাঁড়ালো, হিলিয়ামেরও 2টো ইলেকট্রন। অপশান এ কারেক্ট, লিথিয়ামের আয়ন, একটাই আয়ন, ক্যাটায়ন যেটাকে বলা হয়। আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা করেন বোর, রাদারফোর্ড, থমসন, স্যাডউইক। এটা রাদারফোর্ড পরীক্ষা করেন। 2 প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী, প্রত্যেকটা প্রশ্নের মান 1, শূন্যস্থান পূরণ করো। ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের কত অংশ? ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের 1/1837 অংশ। একটি পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ হল নিউক্লিয়াস। সত্য না মিথ্যা লেখো। সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2, 8, 2। না, এটা মিথ্যা, এটা ম্যাগনেসিয়ামের বিন্যাস দেওয়া আছে। সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, 1, এখানে 8, 1। পরের প্রশ্ন, নিউট্রন নিস্তড়িত কণা, বিলকুল সহি বাত হয়, এটা সত্যি কথা। পরের প্রশ্ন, এক কথায় উত্তর দাও, পরমাণুর কেন্দ্রে কি কি কণা রয়েছে? পরমাণুর কেন্দ্র, যেটাকে নিউক্লিয়াস বলে, সেটাতে প্রোটন আর নিউট্রন আছে। একটি নিউট্রনের আধান কত? একটা নিউট্রনের চার্জ কত চেয়েছে? না, চার্জ 0। পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি? পরমাণুর সবচেয়ে ভারী কণা হচ্ছে 4 নম্বর প্রশ্ন, কোন বল পরমাণুতে কেন্দ্রীয় কণাগুলিকে ধরে রেখেছে? কেন্দ্রীয় কণা প্রোটন আর নিউট্রন, এই প্রোটন আর নিউট্রনকে একসঙ্গে ধরে রেখেছে যে বল, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স, বাংলায় বলে নিউক্লিয় বল। কোনো পরমাণুতে ইলেকট্রন ও নিউট্রনের সংখ্যা যথাক্রমে 6 ও 8, পরমাণুর ভর সংখ্যা কত? ভর সংখ্যা মানে এ কত চেয়েছে? এ মানে Z+N।
তাহলে দেখো এখানে ইলেকট্রন 6টা দেওয়া আছে আর নিউট্রন 8টা দেওয়া আছে। তাহলে আমরা জানি যে কটা ইলেকট্রন কোনো পরমাণুতে যে কটা ইলেকট্রন হবে সে কটাই প্রোটন হবে। তাহলে এর প্রোটন 6টা, নিউট্রন 8টা। তাহলে জেড মানে নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন। তার মানে প্রোটন 6টা, নিউট্রন 8টা, 8 6 14। সিম্পল জিনিস, এ দুটো যোগ করলেই হয়ে গেল। একটি মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2 8 7। মৌলটির ভর সংখ্যা এত হলে নিউট্রন সংখ্যা কত? তাহলে ইলেকট্রন বিন্যাস অত মানে এর ইলেকট্রন দেওয়া আছে 2 + 8 + 7, তার মানে 10 সাথে 17টা ইলেকট্রন। তাহলে 17টা ইলেকট্রন মানে প্রোটনও 17টা। ভর সংখ্যা দেওয়া আছে 37। তাহলে আমার নিউট্রন সংখ্যা কত? তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দাও, 20টা। 7টা, মৌলের নিউক্লিয়াসের আধানের সঙ্গে পারমাণবিক সংখ্যার সম্পর্ক কি? নিউক্লিয়াসের আধান হচ্ছে পজিটিভ আধান, আর আমাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা। তো যে কটা প্রোটন সংখ্যা তার চার্জ যত, নিউক্লিয়াসের ও চার্জ তত। তাই আমরা বলতে পারি পারমাণবিক সংখ্যা ইন্টু একটা প্রোটনের চার্জ। একটা প্রোটনের চার্জ 1.6 × 10⁻⁹ কুলম্ব। তাহলে পারমাণবিক সংখ্যার সঙ্গে একটা প্রোটন সংখ্যার চার্জ গুণ করলে যেটা দাঁড়াবে এটা টোটাল নিউক্লিয়াসের আধান। 8টা, নিউট্রনবিহীন একটি মৌলের নাম লেখো। এই একটু আগেই বললাম, সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। একটি পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে কি উৎপন্ন হয়? একটা পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে একটা পজিটিভ আয়ন উৎপন্ন হয়, যেটাকে আমরা বলি ক্যাটায়ন। পরমাণুর কোন অংশে ইলেকট্রনগুলি অবস্থান করে? আমরা জানি একটা পরমাণুর দুটো অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস আর তার চারিদিকে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘোরে। তো একটা অংশ নিউক্লিয়াস মাঝখানে যেটা ঘন সন্নিবিষ্ট, আর বাইরে যে অংশটা আছে এটাকে বলা হয় ইলেকট্রন মহল। তো এই ইলেকট্রন মহলেই ইলেকট্রনগুলো আছে। তো আমরা একটু লিখতে পারি, নিউক্লিয়াসের বাইরে পরমাণুর বাকি অংশ যেটাকে ইলেকট্রন মহল বলে, এ ইলেকট্রন মহলে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি অবস্থান করে। ক্লিয়ার? বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সামঞ্জস্য বিধান করো। বাম স্তম্ভে কী কী আছে? ইলেকট্রন, নিউট্রন, তেজস্ক্রিয়তা, প্রোটন। ডান দিকে বেকারেল, জে থমসন, গোল্ডস্টাইন, স্যাডউইক। তো দেখো, ইলেকট্রন আবিষ্কার করে জে থমসন, নিউট্রন আবিষ্কার করে স্যাডউইক, তেজস্ক্রিয়তা বেকারেল, প্রোটন গোল্ডস্টাইন। 3 নম্বর, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। প্রত্যেকটা প্রশ্নের মান 2। পরমাণুর মৌলিক কণাগুলোর নাম লেখো। পরমাণুর মৌলিক কণা 3টে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। পরের প্রশ্ন, পরমাণুর নিউক্লিয়াস কাকে বলে? উত্তর হচ্ছে, পরমাণুর কেন্দ্রে যে ক্ষুদ্রতম অংশে পরমাণুর সমস্ত ধনাত্মক আদান ও ভর অবস্থান করে সেই অংশটিকে পরমাণু নিউক্লিয়াস বলে। তার সঙ্গে আরেকটু বলবো, এটি ধনাত্মক তড়িৎগ্রস্ত কণিকা প্রোটন ও নিস্তড়িৎ কণিকা নিউট্রন দ্বারা গঠিত পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ। 3 নম্বরের প্রশ্ন, নিউক্লিয় বল কাকে বলে? পেজ নাম্বার 84-এ এখান থেকে আমরা বলব, নিউক্লিয়াসে প্রায় 10⁻⁻15 মিটার দূরত্বের মধ্যে অবস্থিত নিউক্লিয়নগুলির, নিউক্লিয়ন মানে প্রোটন ও নিউট্রনকে বলা হয়, মধ্যে ক্রিয়াশীল যে আকর্ষণীয় বল নিউক্লিয়াসকে স্থায়িত্ব প্রদান করে সেই বলকে নিউক্লিয় বল বলে। এখান থেকে এইটুকু। পরমাণুর নিউক্লিয়াসে প্রোটনগুলির মধ্যে বিকর্ষণ বল থাকা সত্ত্বেও নিউক্লিয়াস সুস্থিত অবস্থায় থাকে কেন? পেজ নাম্বার 83-তে চলে যাব। নিউক্লিয়াসে একাধিক ধনাত্মক তড়িৎগ্রস্ত প্রোটন ঠাসাঠাসি করে থাকে।
সুতরাং তাদের মধ্যে প্রচণ্ড বিকর্ষণ বলে নিউক্লিয়াসটি ভেঙে যাওয়াই স্বাভাবিক। কিন্তু তা হয় না। বিজ্ঞানী হাইসেনবার্গের মতানুসারে খুব ঘন সন্নিবিষ্ট, পরের পেজ, খুব ঘন সন্নিবিষ্ট অবস্থায় প্রোটন ও নিউট্রনের মধ্যে আধানের বিনিময় ঘটে এবং প্রোটন নিউট্রনে ও নিউট্রন প্রোটনে পরিবর্তিত হয়। এই পরিবর্তন অতি দ্রুত অনবরত ঘটতে থাকে বলে প্রোটনগুলির বিকর্ষণের কোনো সুযোগ থাকে না। উপরন্তু এই ঘটনার ফলে একটি প্রবল আকর্ষণ বলের সৃষ্টি হয়। এই আকর্ষণ বল প্রোটনগুলির বিকর্ষণ বল অপেক্ষা এত শক্তিশালী যে এর প্রভাবে নিউক্লিয়াসে প্রোটনগুলি বিকর্ষিত না হয়ে একসঙ্গে থাকে এবং নিউক্লিয়াস স্থায়ী হয়। এটুকু বললে যথেষ্ট। যদি আরেকটু বলতে চাও, এই আকর্ষণ বলকে নিউক্লিয় বল বলে। বাস। 5 নম্বর, পারমাণবিক সংখ্যা কাকে বলে? পেজ নাম্বার 81-এ দেখো, পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাই হলো পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। 6 নম্বর প্রশ্ন, ভর সংখ্যা কাকে বলে? পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলে ওই পরমাণুর ভর সংখ্যা। ভর সংখ্যা সমান প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা। এখান থেকে এটুকু লিখতে পারো বা এতটা লিখতে পারো। ভর সংখ্যা বা অ্যাটমিক মাস নাম্বার বা শুধু অ্যাটমিক মাসও বলে। 7টা, ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক কি? ওই পেজ নাম্বার 81-এই দেখো, ভর সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এটাই সম্পর্ক। X92 238 পরমাণুতে প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত? তো দেখো, তলায় যেটা আছে এটাই পারমাণবিক সংখ্যা, মানে এটাই প্রোটন সংখ্যা। আর পরমাণু মানে যে কটা প্রোটন আছে সে কটা ইলেকট্রন আছে, অর্থাৎ প্রোটন 92টা হলে ইলেকট্রনও 92টা। তলায় 92, অর্থাৎ প্রোটন সংখ্যা হচ্ছে প্রোটন যে কটা, যেহেতু পরমাণু, প্রোটন যে কটা, ইলেকট্রনের সে কটা। আর নিউট্রন হবে এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে 238 থেকে 92 বাদ দিলে যেটা হবে সেটাই 146টি। 9টা, ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্য কি? ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্য, দুটো কলম করেছি, ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা। প্রথমটার ডেফিনেশন লিখেছি। ভর সংখ্যা কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। এদিকে ডেফিনেশন লিখেছি। পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাই হলো পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। 2 নম্বর পয়েন্ট লিখেছি, ভর সংখ্যা, ওই যে সম্পর্কটা ভর সংখ্যার সঙ্গে সম্পর্ক, ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। 2 নম্বর পয়েন্ট লিখেছি, পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা। 3 নম্বর পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ভর সংখ্যা মৌলের স্বকীয় ধর্ম নয়, কিন্তু পারমাণবিক সংখ্যা মৌলের স্বকীয় ধর্ম। ভর সংখ্যা পারমাণবিক সংখ্যার চেয়ে সাধারণত বেশি হয়, শুধু একমাত্র কেস সাধারণ হাইড্রোজেন, যেখানে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যার সমান। বাদবাকি সমস্ত ক্ষেত্রে ভর সংখ্যাটা বড়, পারমাণবিক সংখ্যাটা ছোট হয়। 4 নম্বর পয়েন্ট, পারমাণবিক সংখ্যা সাধারণত ভর সংখ্যার চেয়ে কম হয়। 5 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্টে উদাহরণ দিয়েছি। কার্বন পরমাণুর নিউক্লিয়াসে 6টি প্রোটন, 6টি নিউট্রন বর্তমান। সুতরাং কার্বন পরমাণুর ভর সংখ্যা 6 + 6 12। আর এদিকে উদাহরণ দিয়েছি, কার্বন পরমাণুর পারমাণবিক সংখ্যা 6, কারণ প্রোটন সংখ্যা 6, তাই এর 6। ক্লিয়ার? তোমরা যদি এত কিছু না লিখতে চাও, অন্তত 3টে পয়েন্ট লিখো। ফার্স্ট ডেফিনেশনটা লিখো, দ্বিতীয় এটা স্বকীয় ধর্ম, এই 3 নম্বর পয়েন্টটা লিখো, আর লাস্ট উদাহরণ দিও। সব লিখতে পারলে তো খুবই ভালো। 10 নম্বর, O816 এর অর্থ কি? এর ইলেকট্রোবিন্যাস দেখাও। O816 এর অর্থ হলো এটি একটি অক্সিজেনের পরমাণু যার ভর সংখ্যা 16, এই উপরে যেটা আছে এটা 16, পরমাণু ক্রমাঙ্ক 8, পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা 8, অর্থাৎ প্রোটন সংখ্যা 8টা। আর প্রোটন সংখ্যার যে কটা, যেহেতু এটা পরমাণু তাই ইলেকট্রন সংখ্যাও কটা, এবং নিউট্রন সংখ্যা এই উপরেরটা থেকে নিচেটা বাদ দিলে যেটা দাঁড়াবে সেটাই নিউট্রন সংখ্যা। তো ইলেকট্রন বিন্যাস যদি 8 হয়, তার ইলেকট্রন বিন্যাস 2,6। পরিষ্কার? 11, আইসোটোপ কাকে বলে? 82 পেজে
একই পারমাণবিক সংখ্যা ও ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলোকে পরস্পর আইসোটোপ বা সমস্থানিক বলে। এই বাংলা সমস্থানিক নামটাও মনে রাখুন। যেমন অনেক উদাহরণ দেওয়া যায়। হাইড্রোজেনের 3টে আইসোটোপ, প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। প্রোটিয়াম মানে হাইড্রোজেন 1 1, ডয়টেরিয়াম হাইড্রোজেন 1 2, ট্রিটিয়াম 1 3, এটাও আইসোটোপ। বা অক্সিজেনের 3টে আইসোটোপ, O8 16, O8 17, O8 18। বা কার্বনের 3টে আইসোটোপ, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। যেটা খুশি তোমরা একটা দুটো উদাহরণ দিও। 12 নম্বর প্রশ্ন, আইসোবার কাকে বলে? পেজ নাম্বার 83-তে দেখো, বিভিন্ন মৌলের যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদের আইসোবার বলে। যেমন এই উদাহরণটা দেখো, কার্বন আর নাইট্রোজেনের এর ভর সংখ্যা 14, এরও ভর সংখ্যা 14, তাই এরা পরস্পর আইসোবার, কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা। দেখো আর্গন আর ক্যালসিয়ামটা দেখো, প্রত্যেকের ভর সংখ্যা 40, তাই আর্গন আর ক্যালসিয়াম পরস্পরের আইসোবার। অর্থাৎ আমরা একটু আগে আইসোটোপ দেখলাম যাদের পাগুলো সমান, অর্থাৎ নিচেরগুলো, মানে মনে রাখার জন্য বলছি, যেন পরীক্ষার খাতায় পা লিখো না। আর আইসোবার যাদের মাথা সমান, অর্থাৎ পারমাণবিক ভরটা সমান। আইসোটোন কাকে বলে? আইসোটোন মানে যাদের নিউটন সংখ্যা সমান। ওই পেজ নাম্বার 83-তে দেখো, যেসব পরমাণুর নিউটন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা বিভিন্ন তাদের আইসোটোন বলে। যেমন দেখো, এটা হাইড্রোজেনের একটা ট্রিটিয়াম নিয়েছি আর হিলিয়াম। এই হাইড্রোজেনের মধ্যে নিউটন সংখ্যা 3 থেকে 1 বাদ দিলে 2, হিলিয়ামের মধ্যে নিউটন সংখ্যা 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে এরও নিউটন 2, এরও নিউটন 2, তাই এরা পরস্পরের আইসোটোন। ঠিক তেমনিভাবে আরও উদাহরণ নেওয়া যায়। দেখো, ফসফরাস, সিলিকন, ফসফরাস, সালফার, এই 3টে প্রত্যেকের নিউটন সংখ্যা দেখো, এটা 16, এটারও 16, এটারও 16। 4 নম্বরের প্রশ্ন, প্রশ্নের মান 3। আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা থেকে রাদারফোর্ড কী সিদ্ধান্তে আসেন? পেজ নাম্বার 78। এখানে দেখো সিদ্ধান্ত আছে, এই 1 নম্বর থেকে ভজর ভজর করে এই 5 নম্বর পর্যন্ত পুরোটাই তোমাদেরকে লিখে দিতে হবে। আমি এখানে পড়ে আর সময় নষ্ট করছি না, এই সিদ্ধান্তটা পুরোটাই লিখে দিতে হবে। 2 নম্বর, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি উল্লেখ করো। পেজ নাম্বার 79। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, এখানে দুটো ভুল আছে, ত্রুটি আছে, 1 নম্বর আর 2 নম্বর। এখানে যেটা বলা আছে সেটা একটু আমি বলার চেষ্টা করছি। রাদারফোর্ড বলেছে যে মাঝখানে নিউক্লিয়াস আছে তার চারিদিকে ইলেকট্রনগুলো বনবন করে ঘুরছে, কিন্তু আমাদের তড়িৎ গতিবিদ্যা অর্থাৎ ম্যাক্সওয়েলের নিয়ম অনুযায়ী যদি ইলেকট্রনগুলো এরকম ঘুরতে থাকে তাহলে ইলেকট্রনগুলো আস্তে আস্তে শক্তি হারাবে, আর যত শক্তি হারাবে এ ধীরে ধীরে নিউক্লিয়াসের আকর্ষণে ধীরে ধীরে নিউক্লিয়াসের উপরে আছড়ে পড়বে, ফলে কোনো ইলেকট্রনের কাঠামো থাকবে না। তো এই ব্যাপারটা আমাদের রাদারফোর্ডের পরমাণু থেকে এক্সপ্লেন করা যায় না। আর দ্বিতীয়ত, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী বর্ণালী পাওয়া উচিত, অর্থাৎ নিরবিচ্ছিন্ন বর্ণালী, একটার পরে একটা পটি পাওয়া উচিত, মানে একটার পরে একটা এরকম পটি পাওয়া উচিত। কিন্তু বাস্তবে দেখা যায় যে এখানে একটা পটি, এখানে একটা পটি, এখানে একটা পটি, অর্থাৎ রেখা বর্ণালী পাওয়া যায়। ওই এখানে বলা আছে, যেটা বললাম এই দুটোই এখানে বলা আছে, এইটা তোমরা লিখে দেবে। 3 নম্বর প্রশ্ন, X92 235 পরমাণুর ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা কত? পরমাণুতে যদি 3টে নিউটন বেশি থাকতো তবে সেটির সংকেত কীভাবে লেখা হতো? দেখো, এর ভর সংখ্যায় উপরের যেটা আছে 235, এটাই এর ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যা অর্থাৎ তলায় যেটা আছে, পায়ে যেটা আছে 92, এটাই হচ্ছে এর পারমাণবিক সংখ্যা। এবার বলেছি এতে যদি 3টে নিউটন আরও বেশি থাকতো তাহলে কি হতো? দেখো, এই পরমাণুর সঙ্গে যদি 3টে নিউটন বেশি থাকতো তাহলে নিউটনে উপরে 3 1 3 অর্থাৎ 235-এর সঙ্গে আরও 3 1 3 যোগ হতো, আর নিচে 92-এর সঙ্গে 3 0 0, 92 + 0, অর্থাৎ এটা দাঁড়াতো 235 আর 3 238, আর এটা 92 যা আছে ওটাই থাকতো। বাস এটাই। 4টা, ক্লোরিন 35 পরমাণুর গঠন বর্ণনা করো। পেজ নাম্বার 83-তে এটা দেওয়া আছে। দেখো, ক্লোরিন 17
অর্থাৎ এর প্রোটন সংখ্যা 17, আর প্রোটন যে কটা থাকবে ইলেকট্রনের সে কটা থাকবে 17, আর 35 থেকে 17 বিয়োগ করলে যেটা দাঁড়াবে সেটাই নিউটন সংখ্যা। তাহলে প্রোটন আর নিউটন কেন্দ্রে থাকবে, 17টা প্রোটন আর 18টা নিউটন, এটা কেন্দ্রে আছে। এর চারিদিকে বিভিন্ন কক্ষপথে এই 17টা ইলেকট্রন ঘুরবে। প্রথম কক্ষপথে থাকবে 2টো, দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টা, আর বাকি 7টা তৃতীয় কক্ষপথে। অর্থাৎ এর ইলেকট্রন কনফিগারেশন দাঁড়াচ্ছে প্রথম কক্ষপথে 2টো, 8টা, 7টা। বাস এটাই গঠন। হাইড্রোজেনের আইসোটোপগুলির নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। পেজ নাম্বার 82-তে দেখো হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে। একটা সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, ভারী হাইড্রোজেন বা ডয়টেরিয়াম, আর ট্রিটিয়াম। এদের গঠনটা এখানে দেওয়া আছে, আমি একটু বোঝানোর চেষ্টা করছি। সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়ামে দেখো একটা প্রোটন আছে আর নিউট্রন নেই। একটা প্রোটন মানে একটা ইলেকট্রন, তাহলে একটা প্রোটন মাঝখানে থাকবে যেটা নিউক্লিয়াস, আর তার চারিদিকে কেন্দ্র করে একটা ইলেকট্রন ঘুরবে। ডয়টেরিয়াম দেখো 1, 2, অর্থাৎ প্রোটন একটা, প্রোটন যে কটা ইলেকট্রন সে কটা, আর নিউট্রন একটা থাকবে। তাহলে একটা প্রোটন আর একটা নিউট্রন নিউক্লিয়াস তৈরি হলো, আর একটা ইলেকট্রন বাইরে ঘুরে বেড়ালো। ট্রিটিয়াম 1, 3, অর্থাৎ প্রোটন একটা, আর প্রোটন একটা মানে ইলেকট্রন একটা, আর নিউট্রন 1 থেকে 3 বাদ দিলে 2টো। তাহলে দেখো 2টো নিউট্রন একটা প্রোটন নিউক্লিয়াস তৈরি করলো, আর একটা ইলেকট্রন ফার্স্ট অরবিটে রইল। 6 নম্বরের প্রশ্ন, কক্ষ থেকে কক্ষান্তরে ইলেকট্রনের গমনের ফলে শক্তির শোষণ বা বিকিরণ কিভাবে হয়? পেজ নাম্বার 85-এ কক্ষ থেকে কক্ষান্তরে ইলেকট্রনের গমনের ফলে শক্তির শোষণ বা বিকিরণ এই টপিকটা আছে। এখানে আমরা কতটুকু লিখব? বিজ্ঞানী বোরের মতবাদ অনুসারে 3টে মতবাদ দিয়েছে, 1, 2, 3, এ অবধি লিখবে। এটা আমি পড়ে আর সময় নষ্ট করছি না, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া আছে, এটুকু তোমরা মুখস্থ করে লিখে দেবে। লাস্ট প্রশ্ন, X1632 নেগেটিভ এই আয়নটির প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন সংখ্যা গণনা করো। দেখো তলায় যেটা আছে এটাই প্রোটন সংখ্যা, তাহলে আমরা প্রোটন সংখ্যা বলতে পারি 16। ইলেকট্রন সংখ্যা দুটো নেগেটিভ চার্জ বেশি আছে, অর্থাৎ ইলেকট্রন আরও 2টো বেড়ে গেছে, কারণ এটা পরমাণু না, এটা একটা আয়ন হয়ে গেছে। তাহলে 18টা ইলেকট্রন হবে। আর নিউট্রন ওই 32 থেকে 16 বাদ দিলে যেটা হবে, অর্থাৎ 16টি। আজকে আমাদের আলোচনা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।